ভারতে কার্যকর করা হয়েছে নতুন বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন, যেটাকে 2019 সালে বিজেপি সরকার নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু জনগণের প্রবল বিরোধিতার কারণে সেটাকে তখন তারা স্থগিত করতে বাধ্য হয়। কিন্তু 2024 সালে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই আইনটাকে তারা পাশ করে বা কার্যকর করে, যেটাকে আমরা সিএএ আইন বলে জানি। এখন প্রশ্ন হচ্ছে, এই ভারতে সিএএ আইন কার্যকর করার ফলে বাংলাদেশে এর উপর কি ধরনের প্রভাব পড়বে এবং বাংলাদেশ কোন কোন দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে এই আইনের ফলে। আর তাছাড়াও যে জিনিসটা সামনে উঠে আসতে পারে বা যে প্রশ্নটা সবার সামনে আসতে পারে সেটা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা সত্যি কি তারা ধর্মীয় নির্যাতনের শিকার কিনা, এই প্রশ্নটা কিন্তু সামনে আসবে। যদিও 2020 সালেই আমাদের প্রধানমন্ত্রী একটা ইন্টারভিউতে বলেছিলেন যে ভারতের যে এই সিএ আইন এটা সম্পূর্ণ তাদের নিজেদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে তিনি এটাও শঙ্কা জাগিয়েছিলেন যে এই আইনটা করার কি দরকার ছিল। যারা সিএ আইন কি তারা জানেন না, তাদের জন্য বলি, আমি যদি সিএ আইনের পুরো ফুল মিনিং বলতে চাই তাহলে মনে হয় না আপনাদের মধ্যে সবাই বুঝবেন, তার চেয়ে আমি সহজে বাংলায় বোঝানোর চেষ্টা করি। সিএ আইন হচ্ছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 2014 সালের 31শে ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের লোক, যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, এই ধরনের মানুষ যারা নিজেদের দেশে ধর্মীয় সহিংসতার শিকার হয়ে ভারতে আশ্রয়ের জন্য গিয়েছিলেন, তাদেরকে ভারত সরকার নাগরিকত্ব দেবে। খুবই ভালো একটা কথা, এবং যেটা আমাদের দেশে বা এইসব দেশের সংখ্যালঘু যে লোক আছে তাদের জন্য খুবই খুশির সংবাদ হতে পারে। কিন্তু যদি আপনি ডিপলি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যারা গিয়েছিল তাদেরকে নাগরিকত্ব দেবে। 2014 সালের পরে যারা গিয়েছিল, অর্থাৎ এই এখন 2024 আর 2014, বিগত 10 বছরে যারা ভারতে গিয়েছিল তাদেরকে কিন্তু ভারত সরকার নাগরিকত্ব দেবে না। এবং তাদেরকে কি করা হবে, সেখানকার রিফিউজি ক্যাম্পে রাখা হবে। আর যদি সেখানকার রিফিউজি ক্যাম্পে কেউ থাকতে না চায়, তখন তাদেরকে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো হবে। এখন এই সংখ্যা কত তা তো জানা নাই, কিন্তু যদি ফেরত পাঠানো হয় বাংলাদেশে বাংলাদেশিদের, তখন কিন্তু এই সংখ্যাটা সবার সামনে চলে আসবে। বিগত 15 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে ক্ষমতায় আছে আওয়ামী লীগ সরকার। আর বিগত 10 বছরে যদি এই সরকারের আমলে কোনো মানুষ ধর্মীয় সহিংসতার শিকার হয়ে বা ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে গিয়ে আশ্রয়ের জন্য যায় এবং তাদেরকে যদি এখন ফেরত পাঠানো হয়, তখন সেই সংখ্যাটা সবার সামনে চলে আসবে। এবং যে জিনিসটা বা যে প্রশ্নটা বাংলাদেশ সরকারের জন্য খুবই অস্বস্তিকর একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে। এখন যদি বাংলাদেশ সরকার সেই অস্বস্তিকর প্রশ্নটাকে এড়ানোর জন্য সেই সব ফেরত পাঠানো মানুষগুলোকে অ্যাকসেপ্ট না করে, তখন তারা কোথায় যাবে, তখন তাদের অবস্থাটা কি হবে? তাদের না থাকবে আম, না থাকবে সালা। এবং তার চেয়েও যেটা বাংলাদেশ সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে সেটা হচ্ছে, যাদেরকে ফেরত পাঠানো হবে তারা যে সবাই বাংলাদেশি এই পুরোপুরি থাকবে না। কারণ সেখানে যারা আশ্রয়ের জন্য গিয়েছিল তাদেরকে তো অ্যাকচুয়াল ডকুমেন্ট কোনোটাই থাকবে না। এখন যদি কোনো আফগানিস্তানের মানুষ যে ভারতে আসছিল আশ্রয়ের জন্য, এখন তাকে যখন আফগানিস্তানে ফেরত পাঠানো হবে সে শুনছে, তখন সে চিন্তা করছে আমার আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক ভালো, তো আমি আফগানিস্তানে ফেরত যাওয়ার চেয়ে বা পাকিস্তানে ফেরত যাওয়ার চেয়ে আমি বাংলাদেশে ফেরত যেতে চাই। তো যদি সেই ধরনের মানুষও বাংলাদেশে ফেরত পাঠানো হয়, তখন তাদেরকে কি করা হবে? এখন এই ধরনের মানুষ যে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না বা বাংলাদেশে ফেরত আসবে না, তারা তো কোনো নিশ্চয়তা থাকতেছে না। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী এই সিএএ আইন কার্যকর হওয়ার পরে ভারত সরকার নতুন আরেকটা আইন নিয়ে আসতে পারে। যদি বিজেপি আবার ক্ষমতা আসে, তখন তারা নতুন একটা আইন নিয়ে আসবে, এনআরসি। আর যদি এনআরসি চালু করা হয় তাহলে দেখা যাবে ভারতেরই প্রচুর সংখ্যক মানুষ তাদের নিজেদের নাগরিকত্ব হারাবে তাদের নিজেদের দেশে। পশ্চিমবঙ্গ এবং আসামের বড় একটা মুসলমান জনগোষ্ঠী এই তাদের নিজেদের নাগরিকত্ব হারাবে। এবং তারা নিজেদের দেশে যখন নাগরিকত্ব হারাবে, তখন তারা প্রথম কাজটা কি করবে? তাদের নিজেদের দেশ থেকে যখন বের করে দেওয়া হবে, তারা তখন সবার প্রথমে তারা বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করবে, যেটা বাংলাদেশিদের জন্য আমাদের জন্য মোটেই স্বস্তিকর হবে না। কারণ আমরা রোহিঙ্গাদের জায়গা দিছি, অনেকে বলতে পারবো আমরা রোহিঙ্গাদের জায়গা দিছি, ভারতের তাদেরকে জায়গা দিতে পারবো না। দুইটা জিনিস কিন্তু এক না। আমরা রোহিঙ্গাদের জায়গা দিছি, আশ্রয় দিছি, তার জন্য কিন্তু আমরা বিদেশ থেকে প্রচুর পরিমাণে সাহায্য, সহযোগিতা, সহানুভূতি সবকিছু পাচ্ছি। কিন্তু যদি এমন কাউকে আশ্রয় দেই যারা নিজেদের দেশের নাগরিকত্ব হারিয়েছে এবং তাও পার্শ্ববর্তী দেশে, তাহলে কিন্তু তাদের আশ্রয় দেওয়ার জন্য না কোনো সহানুভূতি, না কোনো সাহায্য, কোনোটাই পাওয়া যাবে না। বরঞ্চ তাদেরকে জায়গা দেওয়ার মানে হবে
যে আপনার নিজের জায়গা থেকে তাদের জন্য একটু জায়গা ছেড়ে দিতে হবে, আপনার জন্য যে চাকরিটা ছিল সেটা হয়তো তাদের জন্য ছেড়ে দিতে হবে। এবং এই সেম কথা অ্যাপ্লিকেবল হচ্ছে যেসব হিন্দুরা যারা সংখ্যালঘু, যারা মনে করেন যে ভারতে গেলেই আপনাকে এই সিএ আইনের বদৌলতে আপনি এখানকার সংখ্যালঘু দেখে ভারতে যাবেন আর সেখানকার আপনাকে সাদরে গ্রহণ করবে, আপনাকে নাগরিকত্ব দিয়ে দেবে। ব্যাপারটা কিন্তু এমন না, এত খুশি হয়ে লাভ নেই। এখন যদি আপনি ভারতে যান আশ্রয়ের জন্য সংখ্যালঘু হিসেবে, তখন আপনাকে রিফিউজি ক্যাম্পে রাখা হবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, ধরে নেন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আপনি এই দেশের একজন হিন্দু এবং মুসলমান দ্বারা নির্যাতিত, মানে সংখ্যাগরিষ্ঠ দ্বারা নির্যাতিত, এবং আপনার মুসলমানদের প্রতি একটা ক্ষোভ আছে, আর সেই জন্য আপনি চিন্তা করতেছেন ভারতের হিন্দুরা আপনার ভাই। এটা ভুল। কারণ আপনি এইখানে যাদের দ্বারা নির্যাতিত, যে ধর্মের মানুষদের দ্বারা নির্যাতিত, সেই ধর্মের মানুষরা অন্য একটা দেশে আপনার ধর্মের লোকেদের দ্বারা নির্যাতিত। অর্থাৎ আপনি এইখানে সংখ্যালঘু, আপনার ধর্মের লোক যেখানে সংখ্যাগরিষ্ঠ আছে, তারা কিন্তু আবার তাদের বিপরীত ধর্মের যে লোক আছে তাদেরকে নির্যাতন করতেছে। সুতরাং আপনি হিন্দু হয়ে ভারতের হিন্দুর সাথে কখনো নিজেকে মেলাতে যাবেন না, আর আপনি মুসলমান হয়ে বাংলাদেশের ভারতের মুসলমানদের সাথে কখনো মেলাতে যাবেন না। যদি মেলাতে হয় তাহলে মেলাতে হয় সংখ্যালঘুদের সংখ্যাগরিষ্ঠদের, কারণ এখানকার সংখ্যালঘুদের যে অবস্থা ভারতের সংখ্যালঘুদেরও একই অবস্থা। এখানকার সংখ্যালঘুরা কোন ধর্মের সেটাও দেখে লাভ নেই, ওখানকার সংখ্যালঘুরা কোন ধর্মের সেটাও দেখে লাভ নেই। এখানকার সংখ্যালঘু ওখানকার সংখ্যালঘু, হিন্দু মুসলমান কিন্তু অবস্থা দুজনেরই সেম। আর সংখ্যাগরিষ্ঠরা সব জায়গায় এমন। আর এটা শুধুমাত্র যে আমি ভারতের বিপক্ষে বলতেছি বা বাংলাদেশের বিপক্ষে বলতেছি, বাংলাদেশের পক্ষে বলতেছি, এমন না। জিনিসটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠরা ইতিহাসের শুরু থেকে, যখন মানুষ একটা দলে দলে বাস করত, যে একটা দল বানিয়ে সেখানে বাস করত, তখন তো সেই আমল থেকেই সেই সব জায়গায় সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছে, এবং এটা একদম ইতিহাস ঘাটলে আপনি সব জায়গায় পাবেন। সুতরাং একজন বাংলাদেশি হয়ে যদি আপনি চিন্তা করেন ভারতে যাবেন আশ্রয়ের জন্য, আর সেখানে গেলে আপনাকে আশ্রয় দেবেন না, সেখানকার মানুষও চিন্তা করবে, আপনি হিন্দু হন কিন্তু সেখানকার হিন্দুরাই চিন্তা করবে যে এই লোকটাকে আশ্রয় দেওয়া, এই দেশিদের আশ্রয় দেওয়া মানে হচ্ছে তাদের নিজেদের জায়গা ছেড়ে দেওয়া, তাদের নিজেদের চাকরি ছেড়ে দেওয়া, যেটা তারা কখনোই দিতে চাইবে না। তো এই সবকিছু মিলিয়ে সিএ আইন কার্যকর করার ফলে ভারতে বিজেপির প্রতি সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, আসামের মানুষ এবং পুরো ভারতবর্ষের মানুষ তাদের যে ক্ষোভ সেটা জাহির করতেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সিএ আইন নিয়ে বলছে যে সিএ আইনটা হচ্ছে বেসিক্যালি বাংলাকে আবারও ভাগ করার একটা প্রক্রিয়া এবং ভারত থেকে বাঙালিদের বিতাড়িত করার নতুন একটা খেলা। আগামী 19শে এপ্রিল ভারতের জাতীয় লোকসভা নির্বাচন শুরু, এবং প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে আমাদের রাজনৈতিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক বেশ শক্ত। কিন্তু নির্বাচনের পর যদি সেখানে সরকার পরিবর্তন হয় এবং সেখানে যদি নতুন নতুন এই ধরনের নীতিমালা পরিবর্তন করা হয়, তাহলে সেই পরিবর্তনের যে ফলাফল সেটা বাংলাদেশের উপর পড়বে, এবং এটাকে যতই ডিনাই করুক কেউ, সেটা কিন্তু সত্য না। ভারত যদি কোনো আইনের পরিবর্তন ঘটানো হয় এই ধরনের নাগরিকত্ব নিয়ে, তার প্রভাব বাংলাদেশে পড়বে, এটাই সত্য। ভারতের নির্বাচনের প্রতি, মানে পার্শ্ববর্তী দেশের নির্বাচনের প্রতি বাংলাদেশের যে বড় বড় দলগুলো আছে রাজনীতি, তারা একটা সতর্ক নজর রাখে সবসময়। যদিও ভারতে বিজেপি হোক বা কংগ্রেস, দুটোই হচ্ছে স্বস্তির দল বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগের জন্য। কারণ 2009 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন ভারতে ক্ষমতায় ছিল কংগ্রেস, আর এছাড়াও কংগ্রেসের সাথে আওয়ামী লীগের একটা ঐতিহ্যপূর্ণ সম্পর্ক আছে। প্রথম যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখনও কিন্তু ভারতে কংগ্রেস ছিল, এবং যখন দেশ স্বাধীন করা হয়েছে তখনকার ঘটনা তো আমরা সবাই জানি, ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করছিল। তো ভারতের কংগ্রেসের সাথে আওয়ামী লীগের যে একটা সুসম্পর্ক সেটা দীর্ঘদিনের। তো এই ছিল ভারতে সিএ আইন কার্যকর করার ফলে বাংলাদেশে কি ধরনের প্রভাব আসতে পারে। যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর দেশকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই, প্রত্যেকটা মানুষ তার দেশকে ভালোবাসে। একটা মানুষ সে যে এরিয়ায় থাকে সেই এরিয়াটাকে ভালোবাসে, সে যে ঘরটায় থাকে সেই ঘরটা তার পছন্দের, সে যে বাথরুমটা ইউজ করে সেই বাথরুমটা তার সবচেয়ে পছন্দের, সে যে বিছনাটায় ঘুমায় সেই বিছনাটার একটা কোণা তার ফেভারিট হয়ে যায়, একটা কোণা তার পছন্দের হয়ে যায়, যে সেই বিছনার অন্য কোণায় ঘুমাতে পারে না। তাহলে একটা দেশ তার কিভাবে অপছন্দের হবে যে দেশে সে জন্মগ্রহণ করছে। আমরা বর্তমানে এখন মানুষরা কি করি, যে একটা দেশের কোনো একটা পলিটিক্যাল দলকে, সেটাকেই সেই দেশ ভাবা শুরু করি, এবং সেই পলিটিক্যাল দলটার সাথে যদি কেউ একমত না হয় তখন তাকে আমরা দেশদ্রোহী বলা শুরু করি, যে আমাদের দলের যে মতামত সেই দলের মতামতের সাথে তোমার মতামত মিলে না, এই জন্য তুমি দেশদ্রোহী। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোনো পলিটিক্যাল দল, যত বড় পলিটিক্যাল দল হোক, সে দেশ না। দেশ আলাদা, পলিটিক্যাল দল আলাদা। থ্যাংক ইউ।